সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 15.1-এর কোন অঙ্কগুলো। তোমরা এখানে দেখো 15-র দাগ, 16-র দাগ, 17-র দাগ এবং 18-র দাগের অঙ্কগুলো করে ফেলবো। অর্থাৎ চারটে অঙ্ক কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব, এবং এই চারটের মধ্যে একটা অঙ্ক হলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা আমি বলছি পরে। ওকে। তো দেখো, আগের ভিডিওগুলো অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, পার্ট 1, 2, 3 পরপর না দেখলে আজকের তোমরা পার্ট 4 এর ভিডিও কিছুই বুঝতে পারবে না। তাহলে তোমরা কিন্তু পরপর করে ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, ঠিক আছে? ठीक है। তো দেখো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 15 দাগের অঙ্কতে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, 15 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দেখো 15 দাগের অঙ্কতে বলে দিয়েছে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা কত বলে দিয়েছে, 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি ও 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে কতগুলো টালি বসাতে হবে। তাহলে দেখো, মেঝেতে টালি বসাতে হবে, তার মানে মেঝের কি বের করতে হবে, ক্ষেত্রফল নাকি পরিসীমা? তোমরা আমাকে বলবে। আমি একটা আয়তকার মেঝে আঁকছি। দেখো, এটা হলো একটা আয়তকার মেঝে, ঠিক আছে? বাড়িতে যে ঘরে যে মেঝে হয় জানো তো, সেই মেঝে। তাহলে এই মেঝেতে টালি বসানো হবে, টালি। টালি মেঝের কোথায় বসানো হবে? এই রকম জায়গাতে। মানে কি, মেঝের ভেতরে। তাহলে আমাকে মেঝের ভেতরে টালি বসাতে হবে, মানে মেঝের মধ্যে টালি বসাতে হবে, মানে কি, মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। আবার দেখো, কেন ক্ষেত্রফল বের করতে হবে সেটা তোমরা বুঝতে পারলে, কারণ মেঝের ভেতরে টালি বসানো হবে। যদি মেঝের বাইরে মানে এই রকম সাইডে কি কিছু করা হবে? হবে না তো। যদি করা হতো তাহলে আমাকে পরিসীমা বের করতে হতো। তো পরিসীমা তো বইয়ের মধ্যে বলেই দিয়েছে, আর আমি কি বের করব পরিসীমা, তাই না? তো আমাকে কি করতে হবে, মেঝের মধ্যে টালি বসাতে হবে। তাহলে আমাকে মেঝের ক্ষেত্রফলটা জানতে হবে। এবারে ক্ষেত্রফল বের করবার জন্য আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে, এটা জানা দরকার। তো বইয়ের মধ্যে তোমরা দাগ দেবে, দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত, 9:5। তাই তো? দেখো, বলে দিয়েছে কি 9:5। এর মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 9:5। তাহলে আমি আগে লিখি, হ্যাঁ, যে আয়তকার মেঝের আয়তকার মেঝের আয়তকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, ঠিক আছে? আয়তকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত, 9:5। তাই তো বলেছে। তার মানে ব্যাপারটা কেমন হচ্ছে, দেখো প্রথম শব্দটা কি রয়েছে, দৈর্ঘ্য। তাহলে প্রথম নাম্বারটা কত, 9। তার মানে দৈর্ঘ্য মানে কত, 9। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় শব্দটা দেখো কি রয়েছে, প্রস্থ। তাহলে দ্বিতীয় নাম্বারটা কত রয়েছে, 5। তাহলে প্রস্থ মানে কত, প্রস্থ মানে হলো 5। তাই তো? এইবারে দৈর্ঘ্যর মাপ, দৈর্ঘ্যর মাপটা কিন্তু তার মানে 9 হচ্ছে না। দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে, কথাটা ভালো করে খেয়াল করবে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5। এর মানে কি, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য আর প্রস্থ তাদের অনুপাত হলো কত, 9:5। এর মানে কি, এর মানে দৈর্ঘ্যটা 9 আর প্রস্থটা 5 নয় কিন্তু। দৈর্ঘ্য, ভাবো অন্য কোনো একটা নাম্বার ছিল। ভাবো দৈর্ঘ্য ছিল 90 আর প্রস্থ ছিল ভাবো 50। ঠিক আছে। এবারে ভাবো আমি 10 দিয়ে কাটছি, 90কে আর 50কে 10 দিয়ে কাটলাম, কেটে কত পেলাম, 9:5। বোঝা গেল? তাহলে আমি কত দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলাম, বোঝা গেল? এই দুটোর মধ্যে 10 ছিল, ঠিক আছে? এই দুটোর মধ্যে, এই 90 আর 50-এর মধ্যে 10 ছিল, বোঝা গেল? আবার ভাবো এরকম হতে পারে,
ভাবো দৈর্ঘ্য ছিল 18, প্রস্থ ছিল 10, ঠিক আছে? কি বললাম, দৈর্ঘ্য ছিল 18 আর প্রস্থ ছিল 10। তাহলে কাটাকুটি করি। ভাবো 2 দিয়ে কাটলাম, 18কে 2 দিয়ে কাটলে পাবো 9, প্রস্থকে 2 দিয়ে কাটলে কত পাবো 5, এই যে 10কে 2 দিয়ে কাটলে কত পাবো 5। তাহলে আমি কত দিয়ে কাটলাম 2, তার মানে কি এদের মধ্যে কি ছিল 2 ছিল, সেই জন্য আমি 2 দিয়ে কাটতে পারলাম। বোঝা গেল? এরকম ভাবে 9-এর মধ্যে 2 ছিল, 5-এর মধ্যে 2 ছিল, তাই জন্যই তো 18 হয়েছে, 9 দুগুণে 18, তাই না? 5 ইন্টু 2 তবেই তো হয়েছে 10। বোঝা গেল? তাহলে কি 18 আর 10-এর মধ্যে কি ছিল 2 ছিল। বোঝা গেল? তাহলে এই যে 18, 10 এগুলো তো আমি সব আন্দাজে ধরছি, বইয়ে কি বলে দিয়েছে যে দৈর্ঘ্যটা 18 আর প্রস্থটা 10? বলে দেয়নি। তাহলে এই যে দুইগুলো সেগুলো আন্দাজে লেখা, তাহলে আমাকে তো আন্দাজে ধরলে চলবে না, তাই না? আমি ধরে নিচ্ছি একটা 9x আর একটা হলো কি 5x, মানে দুজনের মধ্যেই কি রয়েছে x রয়েছে। তাহলে x আর x কেটে গিয়ে কত হয়েছে 9:5। বোঝা গেল ব্যাপারটা কিরকম হলো? তাহলে আমাকে কিন্তু আন্দাজে এরকম ধরলে চলবে না যে 90:50 বা 18:10, আন্দাজে ধরলে চলবে না। ঠিক আছে, এর মধ্যে যে কত রয়েছে আমি তো জানি না, তাই জন্য আমি ধরে নিলাম দুজনের মধ্যেই এক্স রয়েছে। 90:50 মানে কি দুজনের মধ্যেই কত রয়েছে 10 করে রয়েছে। এই যে 18:10 তার মানে কি দুজনের মধ্যেই 2 করে রয়েছে, তাই না? তাহলে এরকম তো আন্দাজে ধরলে চলবে না, আমি ধরে নিলাম দুজনের মধ্যেই কি রয়েছে এক্স রয়েছে, তাই না? 90:50 মানে কি 9 আর তার মধ্যে রয়েছে 10। 50 মানে কি 5, তার মধ্যে কত রয়েছে 10, দুজনের মধ্যেই 10 রয়েছে। বোঝা গেল? এই যে 18:10 তার মানে কি 9:5, তো দুজনের মধ্যেই কত করে রয়েছে 2 করে রয়েছে, দুজনের মধ্যেই কত করে রয়েছে 2 করে রয়েছে। তাহলে আদৌ কি দুজনের মধ্যে 10 রয়েছে নাকি দুজনের মধ্যে 2 করে রয়েছে আমি তো জানি না, সেই জন্য আমি কি করে নিলাম, ধরে নিলাম দুজনের মধ্যেই এক্স রয়েছে। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত মানেই কিন্তু ওটা দৈর্ঘ্য বা প্রস্থের মাপ নয়, ঠিক আছে, ওটা অনুপাত। সেই জন্য আমাদেরকে এবার একটু লিখতে হবে যে তাহলে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কত আমি ধরে নেব, দৈর্ঘ্যটা আমি ধরে নেব 9x মিটার, ঠিক আছে, 9x মিটার। আচ্ছা, প্রস্থটা আমি কত ধরে নেব, ধরে নেব তাহলে কত 5x মিটার, ঠিক আছে। এইবারে আমরা পরের লাইনে আসব। এবারে আমরা আসব কোথায়, প্রশ্নানুসারে। তাহলে বইয়ে আবার তোমরা দাগ দেবে, কোথায় দাগ দেবে বলো? দেখো আমি আগে লিখে রাখি, তাহলে দৈর্ঘ্য হলো 9x, প্রস্থ হলো কি 5x। চলো এবারে বইয়ের মধ্যে তোমরা দাগ দাও। বলে দিয়েছে পরিসীমা 140 মিটার, দেখতে পেয়েছো? পরিসীমা কত 140। তাহলে দেখো আমি সমান চিহ্নের এই দিকে কিসের মাপ লিখেছি, পরিসীমার মাপ লিখেছি। তাহলে আমাকে সমান চিহ্নের এই দিকে কি লিখতে হবে, পরিসীমার সূত্র লিখতে হবে, ঠিক আছে। এদিকে পরিসীমার মাপ লিখলে এদিকে পরিসীমার সূত্র লিখতে হবে। তাহলে বলো, আয়ত আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গাতে কত লিখবো 9x, প্লাস প্রস্থের জায়গাতে কত লিখবো 5x। তাহলে এখানে দেখো কত রয়েছে 140। তাহলে চলো এখান থেকে আমরা x এর মান বের করব, এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, 9x আর 5x করলে কত হবে 14x, প্লাস করলাম 140। তাহলে চলো 2 আর 14x করলে কত হবে 28x, এখানে কত রয়েছে 140, ঠিক আছে। তাহলে দেখো 28টা কি রয়েছে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে সরি এখানে 140 রয়েছে, তাহলে এই সাইডে চলে গেলে কি হবে ভাগ হবে, তাই না? বোঝা গেল? গুণ ছিল 28, এই সাইডে চলে গেলে ভাগ হবে। 14 দিয়ে কাটবো,
আচ্ছা 28 দিয়ে ডাইরেক্ট কাটি, হ্যাঁ দেখো 28-এর নামতায় 28 5-এ কত হয় বলো তো? 5 8 40 শূন্য, হাতে রয়েছে 4, 5 দুগুণে 10 আর 4-এ 40, এই যে দেখো 140, কত হলো 140। তাহলে দেখো 28 কে 28, 28 দিয়ে 140-কে ভাগ করলে কত হবে? হবে 5, তাই না? তাহলে এক্স ইজুকাল টু আমি কত পেলাম? দেখো আমি এখানে লিখে রাখছি, এক্স ইজুকাল টু পেলাম কত? 5, এক্স ইজুকাল টু 5। ঠিক আছে, এইবারে আমরা এখান থেকে কি করব? দৈর্ঘ্য বের করব আর প্রস্থ বের করব। বোঝা গেল? খুব ভালো করে কিন্তু তোমরা এই জায়গাটাকে লিখে নাও। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত কত হবে? দেখো আমরা এখানে এক্স এর মান কত পেয়েছি? 5, তাই তো? তাহলে এক্স এর জায়গাতে আমি 5 বসাবো, এক্স এর জায়গাতে কত বসাবো? 5। এবার এখানে কি চিহ্ন? গুণ চিহ্ন, তাহলে কত হবে? 9 আর 5 গুণ করলে 45। তাহলে দৈর্ঘ্য তো দুটোই সমান হয়, কত হবে? 45। আবার দেখো প্রস্থ কত হবে? এখানে আমি এক্স এর জায়গাতে কত বসাবো? 5 ইন্টু এক্স এর জায়গাতে বসাবো 5। তাহলে 5 আর 5-কে কি করব? গুণ করলে কত হবে? 25। তাহলে এই সাইডটাও কত হবে? 25। প্রস্থ 25, দৈর্ঘ্য কত? 45। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে এবার একটু লিখতে হবে যে দৈর্ঘ্য প্রস্থ এগুলো একটু আমাদেরকে লিখতে হবে। দেখো এখানেই লিখে দিচ্ছি, এই যে দেখো দৈর্ঘ্য তাহলে কত হবে? 9 ইন্টু 5। ঠিক আছে, আর প্রস্থ কত হবে? 5 ইন্টু, তাহলে এখানে এক্স এর জায়গায় 5 লিখবো, এক্স এর মান 5 বেরিয়েছে, কত হবে? 25 মিটার। ঠিক আছে, আর এখানে কত হবে? হবে কিন্তু হবে এই দুটোকে গুণ করলে কত হবে? 45 মিটার। মিটারের মি বলে লিখলাম, কমা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেছি। তাহলে এবারে তো আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল কেন বের করছি? কারণ টালি লাগানো হচ্ছে, টালি লাগানো হচ্ছে বলে আমরা কি ক্ষেত্রফল বের করছি। তো এবারে দেখো আমরা ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য কত করে? 45, আর প্রস্থ কত করে? প্রস্থ হলো তোমার 25 করে, তাই তো? 25 করে। চলো এবারে আমরা ক্ষেত্রফল অনায়াসে বের করতে পারবো। তাহলে দেখো আমি এখানে লিখবো, অতএব আয়তকার মেঝের আয়তকার আয়তকার মেঝের ক্ষেত্রফল, আয়তকার মেঝের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র কি? আয়তকার মেঝে, আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল বের করবার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 45 ইন্টু প্রস্থ কত? প্রস্থ হলো 25, পাশে বর্গ মিটার বলে দেখো আমি লিখছি, হ্যাঁ বর্গ মিটার। বোঝা গেল? আচ্ছা 45 আর 25-কে গুণ করার এখন কোনো দরকার নেই, শুধু জাস্ট জেনে রাখবে যে মেঝেটার ক্ষেত্রফল হলো 45 আর 25-কে গুণ করে যেটা হয় সেটাই। ঠিক আছে, এইবারে এইবারেই আসল ব্যাপারটায় আমরা আসব। সেটা হলো মেঝেতে টালি বসানো হবে, মানে ওই টাইলস বসানো হবে আর কি। তো ভাবো আমি একটা মেঝে আঁকছি, এরকম ভাবো একটা মেঝে আমি আঁকলাম। ঠিক আছে, তো এই মেঝেতে টালি বসানো হবে। আচ্ছা এই মেঝের ভেতরে জায়গা রয়েছে, ভাবো জায়গা রয়েছে 10 বর্গ মিটার। ভাবো 10 বর্গ মিটার জায়গা রয়েছে। আচ্ছা ভেতরে যে জায়গাটা থাকে তাকে আমরা কি বলি? ক্ষেত্রফল। তার মানে এই মেঝেটার ক্ষেত্রফল কত? এই মেঝেটার ক্ষেত্রফল হলো 10 বর্গ মিটার। এই মেঝের ভেতরে কতটা জায়গা রয়েছে? এই মেঝেতে কতটা জায়গা রয়েছে? 10 বর্গ মিটার, মানে এর ভেতরে ফাঁকা জায়গা রয়েছে 10 বর্গ মিটার, মানে মেঝেটার ক্ষেত্রফল। এবারে এই মেঝেতে টালি বসানো হবে। কি বসানো হবে? টালি। তো এরকম লালচে কালারের টালি, এরকম টালি বসানো হবে। তো এরকম একটা টালি বসানো হচ্ছে, এইরকম ভাবো টালি, এই একটা টালি, আবার ভাবো এই একটা টালি, এরকম বসানো হচ্ছে। তো এই যে টালিগুলো বসানো হচ্ছে, এই টালিগুলোর ক্ষেত্রফল কত? এই টালিগুলোর ক্ষেত্রফল হলো, মানে টালিগুলোর ভেতরে কতটা জায়গা রয়েছে? টালিগুলোর ভেতরে ভাবো জায়গা রয়েছে 2 বর্গ মিটার। কত? 2 বর্গ মিটার ভাবো জায়গা রয়েছে টালিগুলোর ভেতরে। তো এরকম টালি কতগুলো বসানো যাবে? যে টালিগুলোর ভেতরে জায়গা রয়েছে 2 বর্গ মিটার, তাহলে এরকম টালি কতগুলো বসানো যাবে বলো? অবশ্যই তোমরা বলতে পারবে এরকম টালি এখানে কতগুলো ধরবে?
যে টালিগুলোর ভেতরে জায়গা রয়েছে 2 বর্গমিটার, এরকম টালি এখানে কতগুলো ধরবে? অবশ্যই ভেতরে জায়গা রয়েছে 10, তাহলে এরকম টালি ধরবে নিশ্চয়ই 5টা, তাই না? এই 2 বর্গমিটারের টালি ধরবে কত? 5টা। বোঝা গেল? 5খানা টালি ধরবে, 5খানা টালি ধরবে। তাহলে এই 5খানা যে টালি ধরবে এটা আমরা কি করে বার করলাম? দেখো, ভেতরে এই যে মেঝের ভেতরে টোটাল জায়গা রয়েছে কত? 10। তাকে ভাগ করতে হবে এক একটা টালি কতটা জায়গা খাচ্ছে। দেখো এক একটা টালি কতটা করে জায়গা খেয়ে নিচ্ছে, 2 বর্গমিটার করে জায়গা খেয়ে নিচ্ছে, মানে এক একটা টালির ক্ষেত্রফল 2 বর্গমিটার। এক একটা টালি কতটা করে জায়গা দখল করছে? এক একটা টালি কতটা করে জায়গা দখল করছে? 2 বর্গমিটার। তাহলে কতগুলো টালি লাগবে? 2 দিয়ে তুমি ভাগ করো 10কে, তাহলেই হয়ে যাবে 5টা। 5খানা টালি এর মধ্যে ধরবে। বোঝা গেল? তাহলে কতগুলো টালি লাগবে বা টাইলস লাগবে সেটা আমরা কি করে বার করি? সেটা আমাদের বের করতে গেলে কি করতে হয়? এই মেঝের যে ক্ষেত্রফল, মানে মেঝের ভেতরে কতটা জায়গা আছে সেটাকে ভাগ করতে হবে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে। এক একটা টালি কতটা করে জায়গা দখল করবে, এক একটা টালি কতটা করে জায়গা দখল করবে, মানে এক একটা টালির ক্ষেত্রফল কত? এক একটা টালির ক্ষেত্রফল 2 করে। এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব যে কতগুলো টালি এর ভেতরে ধরবে। বোঝা গেল? তাহলে এবারে আমরা সেটাই করব, যে অঙ্কের ভেতরে দেখো বলে দিয়েছে এখানে টালি বসানো হবে। এবার এখানে টালি বসানো হবে, এরকম টালি বসানো হবে। ভাবো লাল কালারের এরকম টালি বসানো হবে। তাহলে কতগুলো টালি এই মেঝেতে ধরবে সেটা আমরা কি করে বের করব? মেঝের ক্ষেত্রফলকে, এই যে মেঝের ক্ষেত্রফল তোমরা তো জানোই এইটা, তাকে ভাগ করতে হবে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে। এক একটা টালির ক্ষেত্রফল, ভাবো এই একটা টালির ক্ষেত্রফল কত, একটা টালির ক্ষেত্রফল কত সেটা দিয়ে। তাহলে এক একটা টালির ক্ষেত্রফল আমায় বের করতে হবে। তো ভাবো আমি একটা টালিকে এখানে আঁকছি, ভাবো এটা হলো একটা টালি, ভাবো এটা হলো একটা টালি, আমি টালি বলে লিখছি, মানে টাইলস। তার দৈর্ঘ্য প্রস্থ জানি। দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে? 25 সেমি। দেখবে টালির দৈর্ঘ্য বলেছে 25 সেমি। আর প্রস্থ কত বলেছে? প্রস্থ কিন্তু বলেছে 20 সেমি। মানে টালিগুলো আয়তকার দেখতে, টালিগুলো কি আয়তকার দেখতে, এরকম টালি। ঠিক আছে, যার দৈর্ঘ্য হলো কত? 25, প্রস্থ হলো কত? 20। ঠিক আছে, এবারে এককে দেখো রয়েছে সেমি, এটাই গন্ডগোলের। কেন বলছি গন্ডগোলের? দেখো এখানকার এককগুলো মিটারে রয়েছে, দেখো, কিন্তু এখানে আবার সেমি হয়ে গেছে। তাহলে আমাকে এবার সেমিটাকে চেঞ্জ করতে হবে, করে মিটারে যেতে হবে। বোঝা গেল? তাহলে এই যে টালিগুলো, বুঝতে পেরেছো তো? এই যে টালিগুলো, এই টালিগুলোর প্রস্থ কত? প্রস্থ 20 সেমি। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো কিন্তু এই দৈর্ঘ্য হলো কিন্তু 25 সেমি। ঠিক আছে, প্রস্থ হলো 20, দৈর্ঘ্য হলো 25। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো, মানে টালির ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু আগে আমায় সেমি থেকে কিসে যেতে হবে? মিটারে। তাহলে সেমি থেকে মিটারে যেতে গেলে আমায় কি করতে হবে? তোমরা তো জানোই, দেখো এগুলো তো তোমরা জানোই, কিমি, তারপরে কি হয় হেক্টা, তারপরে কি হয় ডেকা, তারপরে কি হয় মিটার, তারপরে কি হয় ডেসি, তারপরে কি হয় সেমি, আর লাস্টে হয় মিলি, তাই না? মিলি। তাহলে আমি সেমিতে আছি আর যেতে চাই কিসে? মিটারে, তাই না? আমি যেতে চাই মিটারে, আছি সেমিতে, তাহলে সেমি থেকে মিটারে, মানে এই দিকে আসলে আমায় কি করতে হবে বলো? এই দিকে আসলে আমায় ভাগ করতে হবে। বোঝা গেল? ভাগ করতে হবে। এই যে 25, 20 এগুলোকে ভাগ করতে হবে, কত দিয়ে করব? এক ঘর দু ঘর, মানে একের পরে দুটো শূন্য বসাবো, কারণ আমি দু ঘর আসছি, তাই না? দু ঘর। তাহলে চলো আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? দেখো, দৈর্ঘ্য আমরা কত জানি? দৈর্ঘ্য 25। তাহলে 25কে আমি ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে। করলে কত হবে? তারপরে আচ্ছা আমি দেখো এই জায়গাটাতে করছি, এই যে দেখো 25, তাকে আমি ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে। করলে কত হবে?
25, এখানে তো কোথাও দশমিক নেই, তার মানে এখানে আছে। তাহলে 100 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে দশমিকটা কোন দিকে যাবে? 100 দিয়ে ভাগ হচ্ছে, 100 দিয়ে ভাগ হলে দশমিকটা এই দিকে যাবে, তাই না? ক ঘর যাবে? দু ঘর, কারণ দেখো দুটো শূন্য রয়েছে। তাহলে দু ঘর দশমিকটা এই দিকে যাবে, মানে এখানে আছে, এইখানে এসে বসবে। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এই হলো কত? 0.25 মিটার। আচ্ছা, একইভাবে এবারে আমরা প্রস্থটা বের করব। টালির প্রস্থ, টালির প্রস্থ, প্রস্থ কত? 20। তাহলে 20কে আমরা আবার কি করব বলো? 20কে আমরা আবার কি করব? ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে। ভাগ করলে কত হবে বলো? 20 লিখবো, এখানে দশমিক কোথাও নেই, মানে দশমিক এখানে রয়েছে। 100 দিয়ে ভাগ, ভাগ হলে দশমিকটা এই দিকে যাবে। ক ঘর যাবে? দু ঘর। তাহলে এই যে দেখো, এক ঘর দু ঘর, এই দুটো ঘর, এই যে দেখতে পাচ্ছ তো, এই দুটো ঘর টপকে দশমিকটা এইখানে এসে বসবে, তাই না? দশমিকটা এখানে এসে বসলো। তাহলে এই হলো মিটার। ঠিক আছে? তাহলে আমরা এই যে টালির, টালির দৈর্ঘ্য প্রস্থ কত করে পেলাম? খুব ভালো করে দেখবে, এই যে টালির, আমি যদি এই জায়গাটাতে লিখি, তাহলে টালির প্রস্থ তো লিখেছি, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য, টালির দৈর্ঘ্য হলো 25কে ভাগ করতে হবে 100 দিয়ে, তার মানে হবে কত? 0.25, 0.25 কি মিটার। বোঝা গেল? তাহলে সেমি থেকে মিটারে আসতে গেলে আমায় কি করতে হলো? 100 দিয়ে ভাগ করতে হলো। তাহলে এবারে এক একটা টালির ক্ষেত্রফল আমরা বের করব। এই যে এই টালিটার ক্ষেত্রফল, এই টালির ভেতরে কতটা জায়গা আছে বের করব। তাহলে দেখো আমরা লিখব প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি টালি বা টাইলস আছে হয়তো, না টালি আছে তাই তো, প্রতিটি টালির ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল, প্রতিটা টালির ক্ষেত্রফল। তাহলে আমরা কি করে বের করব ক্ষেত্রফল? ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যতে কত বসাবো? টালিগুলোর দৈর্ঘ্য কত? দেখো টালিগুলোর দৈর্ঘ্য 25 সেমি ছিল, সেটাকে আমি পরিণত করলাম 0.25 মিটারে। তাহলে এই হলো দৈর্ঘ্য ইন্টু, সরি 0.25 মিটারে ইন্টু প্রস্থ, প্রস্থ কত ছিল? 20 সেমি, আমি সেটাকে মিটারে পরিণত করলাম 0.20 মিটার, 0.20 মিটার। তাহলে এই দৈর্ঘ্যের প্রস্থ গুণ করলেই হয়ে যাবে কি? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে পাশে লিখবো কি? বর্গ মিটার। বোঝা গেল? তাহলে এক একটা টালির ক্ষেত্রফল কত, মানে এই টালিটার ভেতরে কতটা জায়গা রয়েছে, ক্ষেত্রফল মানে ভেতরে কতটা জায়গা রয়েছে, এই যে এক একটা টালির ভেতরে, এই যে টালিগুলো রয়েছে টালির ভেতরে কতটা জায়গা রয়েছে, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝা গেল? তাহলে আমরা টালির ক্ষেত্রফল পেয়ে গেছি, মানে তোমার এই যে 0.25 ইন্টু তোমার কত? 0.20। এইটা এক একটা টালির ভেতরে জায়গা রয়েছে, এরকম যদি টালি আঁকি তাহলে এক একটা টালির ভেতরে জায়গা রয়েছে কতটা করে? এই এতটা করে। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে তাহলে এখানে কতগুলো টালি ধরবে, এরকম টালি কতগুলো এখানে বসানো যাবে বা ধরবে। তাহলে সেটা কি করে বের করতে হয়? তোমাদের একটু আগেই বলেছি, মেঝের ভেতরে, মেঝের ভেতরে কতটা জায়গা ফাঁকা আছে, মেঝের ভেতরে যতটা জায়গা ফাঁকা আছে সেইটাকে ভাগ করতে হবে এক একটা টালি কতটা জায়গা দখল করছে সেইটা দিয়ে। মানে সোজাসাপটা কথায় মেঝের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে। মেঝের ভেতরে ক্ষেত্রফল কত, মানে মেঝের ভেতরে ফাঁকা জায়গা কতটা? এই যে 45 × 25, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর মেঝের ক্ষেত্রফল কত? মেঝের ক্ষেত্রফল, এই টালির ক্ষেত্রফল কত? এইটা, তাই না? টালির ক্ষেত্রফল এইটা। তাহলে মেঝের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে টালির ক্ষেত্রফল দিয়ে, তাহলেই হয়ে যাবে। তাহলে অতএব কতগুলো টালি এর মধ্যে বসানো যাবে? অতএব আমি দেখো লিখছি কি? টালির সংখ্যা, টালির সংখ্যা কতগুলো টালি বসানো যাবে। তাহলে মেঝের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে, দেখো মেঝের ক্ষেত্রফল কত? 45, এই যে দেখো লেখা রয়েছে 45 × 25,
তাকে ভাগ করতে হবে কি দিয়ে? টালির ক্ষেত্রফল, এক একটা টালির ক্ষেত্রফল কত? 0.25 ইন্টু 0.20, তাই না? চলো এবারে আমরা কি করব, দশমিকগুলো তুলবো। আর এই ছবিটাকে আমি এবারে মুছে দিচ্ছি, আর দরকার নেই এই ছবিটার। চলো এবারে আমরা দশমিক তুলবো। তাহলে তুললে কেমন হবে দেখো, দশমিক তুলে দিলাম, তুলে দিলে ওপরে এক বসবে, তাই তো? আচ্ছা, দশমিকের পরে, দশমিক যদি তুলে দিই, দশমিকের পরে এখানে দুটো সংখ্যা, তাহলে আমি দুটো শূন্য বসাবো। আবার দেখো দশমিক তুলে দিলাম, দেখো দেখতে পাচ্ছ দশমিক, দেখো তুলে দিলাম, তুলে দিলে ওপরে আবার এক, দশমিকের পরে এই দিকে দেখো দুটো সংখ্যা দেখতে পেয়েছো, এই দেখো ডান দিকে, দশমিকের পরে ডান দিকে যেহেতু দুটো সংখ্যা, আমি দুটো শূন্য বসাবো। এইভাবেই তো দশমিক তোলে, তাই না? চলো এবারে আমি ওপরে একদম পরিষ্কার করে কাটাকুটি করব, একদম পরিষ্কার করে কাটাকুটি করব। তাহলে বোঝা গেল তো ব্যাপারটা, কেন আমি এখানে দুটো 100 লিখলাম এখানে আর এখানে? কারণ দশমিক যেহেতু আমি তুলে দিলাম, দশমিক তুলে দিলাম, তাই দশমিকের এই দিকে ডান দিকে দুটো সংখ্যা, দশমিকের এই দিকেও দুটো সংখ্যা, সেই জন্য দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য। এবারে চলো আমি পরিষ্কার করে কাটাকুটিটা করি। তাহলে দেখো এখানে কত থাকছে ওপরে, 45 ইন্টু 25 ইন্টু দুটো 100, আর নিচে কত থাকছে? নিচে দেখো থাকছে 25। দেখো বাঁদিকে শূন্যের কোনো মূল্য নেই, এই শূন্যটারও মূল্য নেই, তাহলে আমি লিখবো কত? 20 আর 25। তাহলে আমি কত লিখবো? 25 ইন্টু 20। এবারে কাটাকুটি করব, নিচে 25 ওপরে 25 কাটবো। আচ্ছা, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কাটবো। তারপরে দেখো দুই এককে দুই, দুই দিয়ে 10কে ভাগ করলে কত হবে? এই 10কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 5, তাই তো? তাহলে আর কিছু কাটাকুটি যাবে না, এবারে আমরা গুণ করব। তাহলে চলো গুণ করি। 45 আর 5-এ গুণ করলে কত হয়? চলো আমরা এবারে গুণ করি 45 আর 5-এ। তাহলে 45 আর 5-এ হবে তোমার 5 5-এ 25-এর 5, হাতে কত রয়েছে? 2, 5 আর 20 আর 2 25, এই সরি 22, 5 5 আর 20 আর 2 22। তাহলে কত হচ্ছে? এই যে 45 আর এই 5-কে গুণ করলে হবে 225, আর এই দুটো শূন্য বসে যাবে, এই এতটি টালি লাগবে। তাহলে টালির সংখ্যা কতগুলো? এই এতটা। মানে ওই যে মেঝেটা, ওই যে মেঝেটা ছিল না, মেঝে, ওই মেঝের মধ্যে এরকম টালি কতগুলো বসানো যাবে? এরকম টালি বসানো যাবে কতগুলো? 22,500 খানা টালি বসানো যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আচ্ছা, টালি তো বসানো হয়ে গেল, এবার টাকা তো খরচ হয়েছে, এতগুলো টালি বসাবো কি বিনা পয়সায় নাকি? টাকা খরচ হয়েছে না? কত টাকা খরচা হয়েছে টালি বসাতে? বইয়ের মধ্যে দেখো কত টাকা খরচা হয়েছে। 100 টালির দামই পড়ে গেছে 500 টাকা, তাই না? 100টা টালির দামই কত? 500 টাকা করে পড়ে গেছে। তাহলে এই এতগুলো টালি বসাতে কত টাকা খরচা হয়েছে? 100 টালির দামই কত? 100টি টালির দাম, 100টি টালির দাম কত? 500 টাকা। তাহলে এখানে ঐকিক নিয়ম করব আমরা, একটা টালির দাম কত? 500 বাই 100। তাহলে টালি কতগুলো বসানো হবে? এই এতগুলো, 22,500 খানা। তাহলে 22,500 খানা টালির দাম কত হবে? 500 বাই 100 ইন্টু কত? 22,500। ঐকিক নিয়ম করে দিলাম, তাহলেই তো হয়ে যাবে। কাটাকুটি করব, অঙ্ক শেষ। নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, গুণ করে দাও। 5 আর কত? 22,500, দেখি গুণ করলে কত হয় তোমার। 22,500 আর 5 গুণ করলে হবে 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 5 25-এর 5, হাতে রয়েছে 2, 5 দুগুণে 10 আর 2 12, হাতে রয়েছে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে হচ্ছে কত? হচ্ছে তোমার এই যে 1 1 2 5, দুটো শূন্য। তাহলে এই সংখ্যাটা কত হলো? 1,12,000, 1,12,500 টাকা। তাহলে ওই যে এতগুলো টালি বসাতে, এই 22,500 খানা টালি বসাতে এই এত টাকা কিন্তু টোটাল খরচা হবে। শেষ অঙ্ক।
তো দেখো, এবারে আমরা করব 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কে দেখবে কি বলে দিয়েছে, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হলঘরের ক্ষেত্রফল কত? তো দেখো, প্রথমে আমি একটা আয়তকার হলঘরকে আঁকছি। দেখো, এই হলো একটা আয়তকার হলঘর, ঠিক আছে? এই হলো একটা আয়তকার হলঘর। আচ্ছা, এই হলঘরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেখবে বলে দিয়েছে 18 মিটার। এই হলো দৈর্ঘ্য 18 মিটার। এইবারে দেখো বলে দিয়েছে পুরো এই হল ঘরটাকে, পুরো দেখতে পাচ্ছ তো, এই হল ঘরটাকে কার্পেট দিয়ে মুড়তে, ঠিক আছে, মানে কার্পেট দিয়ে ঢাকা হবে। এই পুরো হল ঘরটাকে কার্পেট দিয়ে ঢাকা হবে। যদি ঢাকা হয় তাহলে কত টাকা খরচা হবে বলো তো? 2160 টাকা। ঠিক আছে, 2160 টাকা খরচা হবে। এইবারে এবারে দেখো 2160 টাকা খরচা হয়। এবারে বলছে যদি পুরো হলঘরটাকে কার্পেট দিয়ে না মুড়ে একটু কম অংশ মোড়া হয়, মানে কম অংশ মোড়া হয় মানে ব্যাপারটা কেমন, যে বলছে যদি প্রস্থটাকে, ভাবো এখান থেকে এতটা প্রস্থ, কত প্রস্থের মাপটা কত আমি জানি না, বইয়ের মধ্যে বলে দেয়নি। ভাবো প্রস্থের মাপটা 10, ভাবো 10 মিটার, আমি আন্দাজে ধরছি, আন্দাজে ধরে নিচ্ছি প্রস্থের মাপটা হলো 10 মিটার। এবারে বলছে প্রস্থের মাপটাকে যদি 4 মিটার কম করে দেওয়া হয়, 4 মিটার কম মানে ভাবো এই যে দেখো এইটুকুনি কমে গেল, ঠিক আছে, এখান থেকেও দেখো এই যে 4 মিটার প্রস্থ কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে, প্রস্থ কতটা কমিয়ে দেওয়া হলো? 4 মিটার। মানে আগে ছিল 10, তার মানে এখন হয়ে গেল কত? এখন হয়ে গেল 6 মিটার। বোঝা গেল? এরকম ব্যাপার আর কি। ব্যাপারটা হলো এরকম, যদি 4 মিটার কমিয়ে দেওয়া হয় তাহলে পুরো এই ঘরটাকে কার্পেট দিয়ে মুড়তে কত টাকা খরচা হবে? এবারে যেহেতু কম অংশ, তাহলে খরচা হবে কত? 1620 টাকা। 1620 টাকা খরচা হবে, কারণ এবারে জায়গাটা অনেকটা কমে গেল, তাই না? অনেকটা কমে গেল। তাহলে এই পুরো অংশটাকে কার্পেট দিয়ে মুড়তে 1620 টাকা খরচা হচ্ছে। তাহলে এই হলো টোটাল গল্প। এবারে আমাদেরকে কি জানতে চেয়েছে সেটাই পরে আসবো। আমি আগে দেখে নিই, আমি ছবিটাকে আরেকবার এখানে এঁকে ফেলি, যে খুব ভালো করে দেখবে, আবার আমি ছবিটাকে এখানে এঁকে ফেলি। এই যে 4 মিটার কমানো হয়েছে, এই যে 4 মিটার যেটাকে আমি মুছে দিলাম, এই যে 4 মিটার, ঠিক আছে, 4 মিটার কি করা হচ্ছে? প্রস্থকে কমানো হচ্ছে, ঠিক আছে, প্রস্থকে 4 মিটার কমানো হচ্ছে, ঠিক আছে, প্রস্থ 4 মিটার কমে যাচ্ছে। তার মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, যে 4 মিটার কমে যাচ্ছে মানে এই ভাবো এই এতটা পর্যন্ত হয়ে যাচ্ছে, 4 মিটার কমে যাচ্ছে মানে। তাহলে 4 মিটার মানে কোন জায়গাটুকুনি? এই যে এই জায়গাটুকুনি হলো 4 মিটার, ঠিক আছে, এই যে এই জায়গাটুকুনি 4 মিটার। এই যে এই জায়গাটা, এইখান থেকে এতটা হলো কি 4 মিটার। আগে আয়তক্ষেত্রটা ছিল, এই যে দেখো আগে আয়তক্ষেত্রটা ছিল কতটা, ভাবো আমি নাম দিচ্ছি, এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি, এই পয়েন্টের নাম হলো সি, আর এই পয়েন্টের নাম ডি। আগে আয়তক্ষেত্রটা ছিল এই যে দেখো এ বি সি ডি, ABCD। আর এখন আয়তক্ষেত্রটা হয়ে গেছে দেখো কতটা, এখন হয়ে গেছে, ভাবো আমি এই পয়েন্টের একটা নাম দিই, এই পয়েন্টের নাম দিলাম পি, ঠিক আছে, এই পয়েন্টের নাম দিলাম আমি পি বলে, আর এই পয়েন্টের আমি নাম দিচ্ছি কিউ বলে। তাহলে এখন আয়তক্ষেত্রটা হয়ে গেছে কতটা? ছোট হয়ে গেছে। এই যে দেখো 4 মিটার ছোট হয়ে গেছে, 4 মিটার প্রস্থ কমিয়ে দেওয়া হচ্ছে। প্রস্থটা কত? প্রস্থটা তো ছিল পুরো এখান থেকে এতটা, সেখান থেকে আমি যদি এইটুকুনি কমিয়ে দিই 4 মিটার করে, তাহলে প্রস্থটা এখন কতটা হয়ে গেছে? এখান থেকে এই এতটা হলো প্রস্থ, ডি থেকে কিউ। আগে তোমার প্রস্থ ছিল ডি থেকে এ পর্যন্ত। এবার আমি যদি 4 মিটার কমিয়ে দিই প্রস্থ, এই যে দেখো এখান থেকে 4 মিটার কমিয়ে দিই, তাহলে প্রস্থটা হয়ে যাচ্ছে এখানে ডি থেকে কিউ, আর এখানে হয়ে যাচ্ছে সি থেকে পি। প্রস্থ আগে ছিল সি থেকে বি পর্যন্ত, 4 মিটার যদি কমিয়ে দিই তাহলে প্রস্থটা হয়ে যাচ্ছে সি থেকে পি পর্যন্ত, ঠিক আছে।
কি হয়ে যাচ্ছে, সি থেকে পি পর্যন্ত। বোঝা গেল ব্যাপারটা, গল্পটা বোঝা গেল? তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, এই যে এই হলো 4 মিটারটা, এই যে এই হলো 4 মিটার অংশটা, ঠিক আছে, এই যে এই হলো 4 মিটার অংশটা, ঠিক আছে, এই যে এই হলো 4 মিটারের অংশটা যেটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা যে একটা ছোট্ট আয়তক্ষেত্রটা পেয়েছি না, এই যে দেখো ছোট্ট আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রটার নাম হলো কি বলতো, আয়তক্ষেত্রটার নাম হলো এই যে এই আয়তক্ষেত্রটা, খুব ভালো করে দেখো, এ বি, এ বি পি, এ বি পি কিউ, এ বি পি কিউ, দেখতে পাচ্ছ, এ বি পি কিউ, এই যে এই আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, চলো আমরা বের করি। তাহলে কার্পেট দিয়ে মোড়া হয়েছে কোন অংশটা, কার্পেট দিয়ে মোড়া হয়েছিল পুরোটা, যদি মোড়া হয় তাহলে খরচা হচ্ছে এই টাকাটা, আর যদি শুধু এইটুকুনি মোড়া হয়, এইটুকুনি অংশকে মুড়ে দেওয়া হয় কার্পেট দিয়ে, কার্পেট দিয়ে যদি শুধু এইটুকুনি অংশকে মুড়ে দেওয়া হয় তাহলে খরচ হচ্ছে কত, 1620 টাকা। তাহলে কত টাকা কম খরচ হচ্ছে যদি এইটুকুনিকে শুধু মুড়ে দেওয়া হয়, শুধু এইটুকুনিকে মোড়া হয়, তাহলে কত টাকা কম খরচ হচ্ছে বের করতে গেলে আমায় কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এখানে কত হবে, 0, তাহলে এখানে দেখো 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর এখানে হবে 5, 540 টাকা। তাহলে শুধু যদি এইটুকুনিকে মোড়া হয়, এই যে শুধু এই অংশটাকে, মানে এই যে এই চতুর্ভুজটার নাম কি, এই চতুর্ভুজটার নাম হলো এই যে দেখো ডিসিপি, ডিসিপিকিউ অংশটাকে যদি কার্পেট দিয়ে মোড়া হয় তাহলে খরচা হবে এই যে 1620 টাকা। আর যদি পুরো, পুরো মানে বুঝতে পেরেছো তো, এই যে পুরো ডি এ বি সি এই অংশটাকে যদি পুরো মোড়া হয় তাহলে খরচা হচ্ছে 2160 টাকা। তাহলে শুধু এইটুকুনি মুড়তে, এইটুকুনি মুড়তে কম টাকা খরচা হয়, কত টাকা কম খরচা হচ্ছে, 540 টাকা। বোঝা গেল, 540 টাকা কি কম খরচা হচ্ছে। এতদূর আশা করি বোঝা গেল। এবারে আমরা না এই অংশটার ক্ষেত্রফল বের করবো, এই যে এ বি পি কিউ, এ বি পি কিউ এই অংশটার ক্ষেত্রফল বের করব। তাহলে চলো দেখো আমি লিখবো যে এ বি পি কিউ আয়তকার, আয়তকার অংশের, আয়তকার অংশের ক্ষেত্রফল। তাহলে আয়তকার অংশের ক্ষেত্রফল বের করবার সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি তোমরা জানোই সবাই, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। ক্ষেত্রফল বের করবার সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই যে এ বি পি কিউ এর দৈর্ঘ্য প্রস্থ কত বলো, এই যে দেখো দৈর্ঘ্য কত হবে বলো, দেখো এই জায়গাটা যদি হয়, এই যে এইটা তোমার যদি হয় 18, তাহলে এই বাহুটাও তোমার হবে 18, এই যে এই বাহুটাও হবে 18, এটা যদি 18 হয় তাহলে এইটাও হবে কত, 18, তাই না। তাহলে এইটা যদি 18 হয় তাহলে এই যে এই বাহুটা, খুব ভালো করে দেখো, এই যে পি কিউ এটাও কত হবে, 18 হবে, তাই না, 18 হবে। তাহলে এই বাহুটাও তোমার কত হচ্ছে, এই যে এই বাহুটা, খুব ভালো করে দেখবে, এই যে কিউ থেকে পি এইটাও তোমার হচ্ছে কিন্তু 18, তাহলে 18। আর এই যে দেখো প্রস্থগুলো কত করে দেখো, 4, এই প্রস্থটা 4, তাই না, এই প্রস্থটা কত তোমার 4। তাহলে দৈর্ঘ্য 18 প্রস্থ 4 করলে কত হবে, দৈর্ঘ্য 18 গুণ চিহ্ন প্রস্থ কত 4, তাহলে 4 কত 72 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল, এবারে যেটাকে আমি দেখো সবুজ কালার দিয়ে চিহ্নিত করব, মানে এই যে এই জায়গাটার ক্ষেত্রফল কত, এই জায়গাটার ক্ষেত্রফল হলো কিন্তু 72, ঠিক আছে। এই জায়গাটার ক্ষেত্রফল কত, 72, দেখো আমি 72 বলে লিখে রাখছি, এই জায়গাটার ক্ষেত্রফল হলো 72, ঠিক আছে। এইবারে ভালো করে তাহলে শুনবে, একটা তো দেখো কার্পেট পাতা হয়েছে এই জায়গাটাতে, এই যে এই এরিয়াটাতে কার্পেট পাতা হয়েছে, এই যে লাল কালার করে দিয়েছি, এই আয়তক্ষেত্রটাতে কি করা হয়েছে, কার্পেট পাতা হয়েছে। তাহলে কার্পেট পাততে, এই এরিয়াটাতে কার্পেট পাততে কত টাকা খরচা হচ্ছে, 1620 টাকা। আর পুরো
যদি পুরো চতুর্ভুজটায় কাটা হতো, পুরো চতুর্ভুজে যদি কার্পেট পাতা হতো তাহলে তোমার 2160 টাকা। আর শুধু যদি এই অংশটাতে কার্পেট পাতা হয় তাহলে খরচা হচ্ছে কত, 1620 টাকা। তার মানে 540 টাকা কিন্তু কম খরচা হচ্ছে। তাহলে 540 টাকা কেন কম খরচা হচ্ছে? কারণ এই সবুজ এরিয়াটাতে কার্পেট পাতা হচ্ছে না, সেই জন্য। সবুজ এরিয়াটাতে মানে ABPQ এই আয়তকার অংশে যদি কার্পেট পাতা না হয় তাহলে 540 টাকা কম খরচা হবে। আর যদি এই সবুজ এরিয়াটাতে কার্পেট পাতা হয় তাহলে 540 টাকা আরো বেশি খরচা হবে, তাই না? 540 টাকা যদি আরো খরচ করা হয় তাহলে এই সবুজ এরিয়াটাতে কার্পেট পাতা হবে। আর যদি 540 টাকা খরচ না করা হয় তাহলে এখানে কার্পেট পাতা হবে না। বোঝা গেল? তার মানেটা কি? এই 72 বর্গমিটার এরিয়াতে কার্পেট পাততে খরচ হয়, এই 72 বর্গমিটার এরিয়াটাতে কার্পেট পাততে খরচ হয় 540 টাকা। বোঝা গেল? এই 72 বর্গমিটার এরিয়াতে কার্পেট পাততে খরচ হয় 540 টাকা। তাই তো? তাহলে চলো এটাকেই আমরা লিখে ফেলি যে 540 টাকা খরচ হয়, 540 টাকা খরচ হয়, খরচ হয় 540 টাকা খরচ হয় 72 বর্গমিটারে। তাহলে দেখো আমি এখানে লিখছি 540 টাকা খরচ হয়, 40 টাকা খরচ হয়, খরচ হয় 72 বর্গমিটারে, 72 বর্গমিটারে, 72 বর্গমিটারে। তাহলে ডিটাকে আমি এখানে লিখছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 টাকা খরচ হয়, 1 টাকা খরচ হয় তাহলে কত হবে, 72/540 বর্গমিটারে। এইবারে খুব ভালো করে দেখবে অ্যান্সারে কি জানতে চেয়েছে, দাগ দাও তোমরা। অ্যান্সারে জানতে চেয়েছে পুরো হলঘরের ক্ষেত্রফল। পুরো হলঘর মানে কোনটা? পুরো হলঘর মানে হলো, খুব ভালো করে দেখবে, ABCD। পুরো হলঘর মানে হলো এই যে, বোঝা গেল তো? পুরোটা মানে লাল আর সবুজ মিলিয়ে, লাল আর সবুজ মিলিয়ে হলো পুরো হলঘর। এই পুরো হলঘর, এই পুরো হলঘরটাকে কার্পেট দিয়ে ঢাকতে কত টাকা খরচা হয়েছিল? এই যে দেখো লিখে রেখেছি 2160 টাকা। তাহলে 2160 টাকা খরচ হয়, 2160 টাকা খরচ হয় পুরো, পুরো হলঘরকে কার্পেট দিতে, পুরো হলঘরকে কার্পেট দিয়ে ঢাকতে। তাহলে আমি দেখো লিখবো 2160 টাকা খরচ হয় 72/540 ইন্টু, ইন্টু কত হবে, হবে 2160। এবারে আমি এইটাকে মুছে দিচ্ছি, এই হলঘরটাকে এবারে মুছে দিচ্ছি, আর দরকার নেই। ঠিক আছে? তাহলে এত বর্গমিটারে, বোঝা গেল? তাহলে এই যে এই টাকাটা খরচা হয় কি, পুরো হলঘর। তাহলে এই যে মাপটা এটা হলো কি, পুরো হলঘর। আমি এখানে লিখে রাখছি পুরো, পুরো হলঘর, পুরো হলঘরের মাপ। ঠিক আছে? তাহলে কাটাকুটি করি, নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য। এবারে ব্র্যাকেটগুলোকে মুছে দিয়ে, এগুলো এমনি আমি কেটেছি। তাহলে কি কি হচ্ছে, এই যে শূন্য 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 বাদ গেল। 18-র নামটা পড়ি, 18 4 72, 18 দিয়ে 54কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 216কে ভাগ করলে কত হবে, 3 দিয়ে 21কে ভাগ করলে কত, 7, আর 3 দিয়ে 6কে ভাগ করলে কত, 2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, বেঁচে আছে কত, 4 আর 72। তাহলে 4 আর 72 গুণ করলে কত হবে, 72 আর 4 গুণ করলে 8, 4 দুগুণে 8, 4 সাথে 28। তাহলে কত হচ্ছে, 288 বর্গ মিটার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 2160 টাকা খরচা হচ্ছে 288 বর্গমিটারে। ঠিক আছে? তাহলে 2160 টাকা খরচা হচ্ছে কি, কত, পুরো আয়তকার, পুরো আয়তকারটাকে কার্পেট দিয়ে ঢাকতে, পুরো আয়তকারটাকে কার্পেট দিয়ে ঢাকতে খরচা হচ্ছে 2160। মানে পুরোটার মাপ কত পেলাম আমরা, 288 বর্গমিটার। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।
তাহলে শুধু জাস্ট তোমরা একটু অ্যান্সার লিখবে। বলেছে হলঘরের ক্ষেত্রফল কত, তাহলে তোমরা এখানে লিখে দেবে যে হলঘরের ক্ষেত্রফল 288 বর্গমিটার। একটু এরমভাবে লিখে দেবে যে হলঘরের ক্ষেত্রফল, হলঘরের ক্ষেত্রফল কত, 288 বর্গমিটার। এই তো আমাদের হয়ে গেল উত্তর। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব কিন্তু এই ভিডিওর একদম সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, 17 দাগ। 17 দাগে স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে একটা আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। তাহলে এটা ঠিক কোন অঙ্কের মতো বলো তো? এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমরা করেছো। 11 দাগের অঙ্কটা মনে করো, 11 দাগের অঙ্ক আর 17 দাগের অঙ্ক প্রায় সেম অঙ্ক, অনেকটা একই রকম। তোমরা দাগ দেবে এই জায়গাটায়, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমির ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। তোমরা দাগ দিয়েছো তো যে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত, 3 মিটার। তো দেখো আগে আমরা একটা আয়তকার জমি বলেছে নাকি, না ছবি বলেছে। দেখো বলে দিয়েছে আয়তকার জমি। তাহলে এই দেখো আমি একটা আয়তকার জমি আঁকবো। এই হলো একটা আয়তকার জমি, এই হলো আয়তকার জমি। তাহলে এই জমিটার কর্ণের দৈর্ঘ্য বলেই দিয়েছে কত, 15। কর্ণের দৈর্ঘ্য কত, 15 মিটার। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত জানি না। বোঝা গেল? জানি না। আহ, এর কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, দেখবে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার মানে কি, দৈর্ঘ্য মাইনাস অন্তর মানে কি বিয়োগ, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর হলো 3 মিটার। তার মানে তোমার যদি দৈর্ঘ্য হয় 10, তাহলে প্রস্থটা কত হবে বলো? যদি দৈর্ঘ্যটা হয় 10, যদি দৈর্ঘ্যটা হয় 10, তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর হলো 3 মিটার, তাহলে বলো 10 থেকে কত বিয়োগ করলে 3 হবে? কি করে আমরা বের করব? 10 থেকে আমরা কি করব, এই যে এই বিয়োগফলটাকে বাদ দিলেই আমরা পেয়ে যাব কত, 7। তাহলে এখানে কত হবে, 7। বোঝা গেল? এইভাবেই তো আমরা করি, তাই না? আবার দেখো আরেকটা উদাহরণ দিই। ভাবো এখানে দেখো রয়েছে, ভাবো 17। ভাবো, এগুলো আমি আন্দাজে ধরছি। তাহলে প্রস্থ কত হবে বলো, কি করে বের করব? এই 17টা থেকে আমাকে এই 3টাকে বিয়োগ করতে হবে। তুমি 17 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে কত হয়ে যাবে, 14। তাহলে এখানে হবে 14। বোঝা গেল? তাহলে 17 তো আমি আন্দাজে ধরছি, দৈর্ঘ্য যে কত আমি তো জানি না, তাহলে আমি ধরে নেবো দৈর্ঘ্য হলো এক্স। তাহলে প্রস্থ কত হবে কি করে বের করছি আমি, 17 থেকে 3 বিয়োগ করেছিলাম, তাহলে এবারে দৈর্ঘ্যটা তো এক্স হয়ে গেছে, তাহলে আমাকে এক্স থেকে 3 বিয়োগ করতে হবে। বোঝা গেল? তাহলে প্রস্থ কত হলো, x-3। ঠিক আছে, চলো তাহলে এবারে আমাদেরকে একটু লিখতে হবে। মনে করি, মনে করি দৈর্ঘ্য, মনে করি আয়তকার জমির দৈর্ঘ্য, আয়তকার জমির দৈর্ঘ্য, আয়তকার জমির দৈর্ঘ্য কত জানি না, আমি ধরে নিচ্ছি এক্স মিটার। তাহলে আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, প্রস্থ কত বলো, প্রস্থ, তাহলে প্রস্থ আমরা কি করে বের করব, এই যে দেখো x-3 মিটার হবে, x-3 মিটার, তাই না? চলো এইবারে আমি লিখব প্রশ্নানুসারে। এতটা তোমরা বুঝতে পেরেছো? এবারে দেখো আমি লিখব প্রশ্নানুসারে। দেখো এবারে আমি লিখছি কি, প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে লিখলাম তো, লেখার পরে আমি এইখানে দেখো লিখছি 15। তোমরা আমাকে বলো এই 15টা কিসের মাপ লিখেছি আমি, কিসের মাপ? বইয়ের মধ্যেই দেখো লেখা আছে যে 15 হলো কিন্তু কর্ণের দৈর্ঘ্য, আর এখানেও দেখো আঁকা আছে, দেখো কর্ণের দৈর্ঘ্য কত, 15। তাহলে আমি যদি এই দিকে সমান চিহ্নের এই দিকে কর্ণের দৈর্ঘ্যের মাপটাকে লিখি, কর্ণের মাপটাকে লিখি, তাহলে আমাকে এই দিকে কি লিখতে হবে, কর্ণের যে সূত্রটা সেটা লিখতে হবে, আয়তকার জমির কর্ণের সূত্র, তাই না? তাহলে আয়তকার জমির কর্ণের সূত্র। ছবিটাকে আমি একটু ছোট করে আঁকি, হ্যাঁ। এই হলো আয়তকার জমি, যার দৈর্ঘ্য হলো এক্স
আর প্রস্থ কত x-3। ঠিক আছে, আর এই হলো কর্ণ, কর্ণ কত 15। তাহলে আমি এইদিকে কর্ণের মাপ লিখেছি, এদিকে সূত্র লিখবো। তাহলে সূত্রটা আমরা কি জানি, রুট দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার, আর মাথায় রুট। তাহলে চলো এবারে মান বসাবো আমরা, দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো, দৈর্ঘ্য মানে এক্স, তাই তো। তাহলে চলো আমরা দৈর্ঘ্যের জায়গাতে লিখবো, কি লিখবো, এক্স, মাথায় দেখো রয়েছে স্কোয়ার, আমিও দেবো স্কোয়ার, প্লাস প্রস্থ, প্রস্থের জায়গায় কি লিখবো, x-3 লিখবো। এখানে দেখো যেরকম যেরকম স্কোয়ার লেখা আছে স্কোয়ার দেবো, এখানে দেখো কত লেখা রয়েছে 15। তাহলে বোঝা গেল তো এতটা। আচ্ছা, এবারে এই যে রুট, এই রুটটাকে না আমি এবারে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দেবো, এই রুটটা। তাহলে এই রুটটা সমান চিহ্নের এই দিকে গেলে উল্টে যাবে, রুটের উল্টো কি হবে, স্কোয়ার হবে, রুটের উল্টো হবে স্কোয়ার। তাহলে এগুলো যেমন আছে থাক, ঠিক আছে। 15 লিখলাম, তাহলে এবারে এই রুট সমান চিহ্নের এই দিকে গেলে কি হয়ে যাবে, রুটের উল্টো হলো স্কোয়ার। বোঝা গেল, এখানে স্কোয়ার হয়ে গেল। তাহলে এবারে কত হচ্ছে দেখো, x² প্লাস, সূত্রে ভাঙবো আমি এটাকে, কার সূত্রে ভাঙবো বলো, এ, এখানে কি রয়েছে মাইনাস, এটা বি, আর এখানে দেখো কি রয়েছে হোল স্কোয়ার, দেখো হোল স্কোয়ার, তাই না, a-b হোল স্কোয়ার। সূত্র কি হয় তোমরা বলো, a-b হোল স্কোয়ারের সূত্র, এটা তো তোমরা সবাই জানোই, তবু আমি এখানে লিখে রাখছি, a-b হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো এই সূত্রটা। তাহলে চলো এই সূত্রতে আমি ভাঙবো, ভাঙলে কি হবে দেখো, এইটা হলো এ, এই এক্সটা হলো কি এ, এটা হলো কি এ, আর এই 3টা হলো কি বি। তাহলে চলো আমরা ভাঙবো সূত্রতে। তাহলে ভাঙলে কি হবে, খুব ভালো করে দেখবে, দেখো প্রথমেই দেখবে লেখা রয়েছে এ স্কোয়ার, তাহলে এ মানে কোনটা, এক্স তার স্কোয়ার মাইনাস 2ab, 2, এ মানে কি, এ মানে হলো এক্স, বি মানে কি বলো, বি মানে হলো এই যে দেখো 3, তাই না, বি মানে হলো এই 3, তাহলে 3 লিখবো। এই পয়েন্টগুলো মানে কি গুণ চিহ্ন, প্লাস বি স্কোয়ার, বি মানে কি, বি মানে হলো এই যে দেখো 3, বি মানে 3 তার স্কোয়ার। বোঝা গেল। আচ্ছা, আশা করি বুঝতে পারলে। চলো এবারে দেখো সমান চিহ্নের এই দিকে দেখবে লেখা রয়েছে 15-র স্কোয়ার, 15-র স্কোয়ার কত হয়, মানে 15 আর 15কে গুণ করবে, 15-র মাথায় 2 মানে কি, 15কে দুবার লিখে গুণ করব, করলে কত হবে 225। ঠিক আছে, তাহলে এত দূর বোঝা গেল আশা করি। চলো এবারে আমি উপরের অংশটাকে মুছে দেব, সূত্রটাও তোমরা লিখে নিয়েছো a-b হোল স্কোয়ারের। চলো তাহলে এবারে দেখি কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, তাহলে দুটো এক্স স্কোয়ার যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে হবে 2x²। আবার দেখো মাইনাস, তাহলে 2 3 6x, 3-এর মাথায় রয়েছে স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার কত হবে 9, আর এখানে কত রয়েছে 225। তাহলে দেখো 225কে না আমি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসবো, তাহলে কি হচ্ছে দেখি, 225-এর আগে কি চিহ্ন, প্লাস, তাহলে প্লাস 225 এই সাইডে আসলে হবে -225, আর সমান চিহ্নের এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেল, তাই না। চলো আবার আমরা দেখো 2x² দেখে দেখে টুকবো, 6x দেখে দেখে টুকবো, শুধু এইটাকে আমরা যোগ বিয়োগ করব, এই যে এই জায়গাটাকে দেখো +9 আর -225, তাহলে কত হবে বলো, প্লাসে আর এই মাইনাসে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 225 থেকে 9 মাইনাস করলে কত হবে 216, তাই না। বোঝা গেল, তারপরে বড়কে 225, তার আগের যে চিহ্নটা মাইনাস সেটাকে লিখবো। ঠিক আছে, তাহলে এত দূর তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদের কমন নিতে হবে, কমন নেব, তো আমি দেখো পুরোটাই মুছে দিচ্ছি এগুলো, ঠিক আছে। তাহলে এবারে আমরা কমন নেব, কি কমন নেওয়া যাবে, 2, 6 আর 216, তিনজনকেই কি দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়।
তাহলে আমি 2 কমন নেব। 2 দিয়ে 2x² ভাগ করলে বা কমন নিলে কি পড়ে থাকবে, x²। মাইনাস, আবার দেখো 6 থেকে 2 কমন গেলে কি থাকবে, মানে 6কে 2 দিয়ে ভাগ করলে কি থাকবে, 3x। 216কে 2 দিয়ে ভাগ করলে কি থাকবে, 216। 216কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 1 2, বিয়োগ করলে 1 নামবে। 1কে তো আর ভাগ করতে পারবো না, 2 দিয়ে তো আর আমি 1কে ভাগ করতে পারবো না। তখন আমি শূন্য বসিয়ে এই 6টাকে নামাবো। 16 হলো, এবারে 2 8 16, তাহলে কত পেলাম, 108। তাহলে আমি লিখবো কত, 108। ঠিক আছে, বোঝা গেল, কমন নিলাম। এবার এই 2টা দেখো এখানে কি রয়েছে, গুণ রয়েছে। 2টাকে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এগুলো যেমন আছে দেখে দেখে টুকে দিয়ে দিয়ে শূন্য, তাহলে 2টা কি রয়েছে, গুণ, এই সাইডে চলে আসলে হবে ভাগ, মানে নিচে বসলো। তাহলে এবারে কত হচ্ছে, 0কে 2 দিয়ে ভাগ করলে 0। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কি করব, এবারে আমরা করব উৎপাদকে বিশ্লেষণ, মানে মিডিল টার্ম। মিডিল টার্ম তো তোমরা জানোই, আগেও করেছো, ক্লাস 8এও করেছো। তাহলে এবারে আমরা করব মিডিল টার্ম। চলো মিডিল টার্ম তো করব, তাহলে তার আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। আচ্ছা 108 কিভাবে নামতাতে আসে, 108 দেখি তো। 108কে আমি যদি 108 সব থেকে ভালো 12 নামতায় আসে, 9 12 108, তাই না, 9 আর 12। এবারে এখানে দেখো যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলে 3 হবে। এই যে দেখো 3 মিলে গেল। তাহলে দেখো x² মাইনাস, তাহলে আগে আমি এক্সটাকে লিখবো, তারপরে 3কে আমরা কিভাবে লিখবো, 3কে এইভাবে 12 বিয়োগ 9, 12 বিয়োগ 9 মাইনাস, আবার দেখো 108 যেমন আছে আছে। ঠিক আছে, চলো এবারে আমরা আবার গুণ করব। দেখো এই যে এক্স, তারপরে কি গুণ চিহ্ন, তো তাহলে আমি এক্স দিয়ে একবার 12কে গুণ করব, একবার 9কে গুণ করব। আচ্ছা নিচে আর জায়গা নেই, আবার আমি উপরের অংশটাকে মুছে করছি, হ্যাঁ, উপরের অংশটাকে মুছে আমি করছি। তাহলে এখানে কি হচ্ছে, শেষ পর্যন্ত দেখো x² যেমন আছে আছে, মাইনাস এক্স দিয়ে আমি এবারে গুণ করব। এক্স দিয়ে 12কে গুণ করলে হবে কত, 12x। তারপরে আবার দেখো মাইনাস এক্স দিয়ে, এই যে মাইনাস এক্স দিয়ে -9কে গুণ করলে হবে +9x, -108 যেমন আছে আছে। কমন নেব, x² আর 12x থেকে কমন কি যাবে, এক্স। তাহলে x² থেকে x কমন গেলে x, মাইনাস এখান থেকে এই যে এই জায়গাটা থেকে 12 কমন গেলে কি পড়ে থাকবে, 12। আবার আমরা কমন নেব, দেখো এবারে আমরা কোথা থেকে কমন নেব, এই জায়গাটা থেকে। এই দেখো 9x আর 108 থেকে 9 কমন নেব। এখান থেকে তুমি যদি 9 কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে কি, x মাইনাস 108কে 9 দিয়ে ভাগ করবে, 108কে 9 দিয়ে ভাগ করব, তাহলে হবে 9কে 9 বিয়োগ করলে 1, 18, 9 2 18। কমন নেওয়া মানে কি, ভাগ করা। ঠিক আছে, তাহলে ভাগফল কত পেলাম, 12। তাহলে দেখো ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, x-12, দেখে দেখে টুকবো। বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে এই যে এক্স আর +9, এরা দুজন বাইরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, চলো এবারে এই তো আমাদের শেষ হয়ে এলো অঙ্ক, প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এবারে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে আমি দুটো ভাগ করে লিখবো, আগে এটাকে লিখি, x-12 সমান সমান 0, তারপরে এইটাকে লিখবো x+9 সমান সমান 0। এবার তোমরা উত্তর দেবে, এক্স তো -12 এই সাইডে চলে আসলে হবে +12 সমান চিহ্নের এই সাইডে চলে এলো। একইভাবে +9 সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, -9। এবারে তোমরা আমাকে বলবে আমি এক্স এর কোন মানটাকে নেব, কোন মানটাকে আমি নেব, এক্স এর তো দুটো মান। এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম সেটা আগে দেখি। এক্স মানে ধরে নিয়েছিলাম এই যে আয়তকার জমি, তার দৈর্ঘ্যকে আমি ধরে নিয়েছিলাম এক্স। তাহলে দৈর্ঘ্য কোনটা হবে বলো,
দেখো কখনো দৈর্ঘ্য মাইনাসে হবে না, কখনো দৈর্ঘ্য মাইনাসে হয় না, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল কোনোদিনও মাইনাসে হতে পারে না, পরিসীমা কোনো কিছুর মাপ কখনো মাইনাসে হতে পারে না। তাহলে আমরা এইটাকে নেব দৈর্ঘ্য হিসেবে, বেছে নেব এইটাকে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আমরা কত পেলাম? 12। দৈর্ঘ্য কত? 12। দৈর্ঘ্য হলো 12। তাহলে প্রস্থ কত হবে? একদম প্রথম লাইনে দেখবে, একদম প্রথম লাইনে সেগুলো লেখা আছে। অতএব দেখো আমি লিখছি দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে আমি ধরে নিয়েছিলাম এক্স, আর এক্স এর মান আমি 12 পেলাম, তাই তো? পাশে লিখবো মিটার। আর প্রস্থ কত লিখেছিলাম মনে করো? একদম প্রথমে অঙ্ক শুরুর প্রথম লাইনটা তোমরা একটু খাতায় দেখো। প্রস্থ দেখবে ছিল x-3। তার মানে কত? এক্স এর জায়গাতে আমি কত লিখবো? এক্স এর জায়গাতে আমি লিখবো, এক্স এর জায়গাতে কত লিখবো? 12, তাই না? এক্স এর মান তো 12। তাহলে 12-3 মানে কত? 9 মিটার। ঠিক আছে, 9 মিটার। তাহলে আমরা প্রস্থ কত পেয়েছি? 9। দৈর্ঘ্য কত? 12। বোঝা গেল? তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। আমাদের কাছে শুধু জানতে চেয়েছে কি? জমিটার পরিসীমা আর ক্ষেত্রফল। এই জমিটার পরিসীমা বের করব। পরিসীমা মানে তো তোমরা জানোই, এই যে এই মাপটা, বাইরের চারিদিকের মাপটাকে আমরা বলি কি? পরিসীমা। তাহলে চলো পরিসীমা বের করব। অতএব দেখো আমি লিখবো কি? পরিসীমা। পরিসীমা বের করবার সূত্র কি তোমরা জানোই কিন্তু। আবার দেখো আমি লিখে দিচ্ছি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করব। তাহলে আমি উপরের এইটাকে মুছে দিই। তাহলে কত বসাবো আমি? দেখো এই সমান চিহ্নের নিচে সমান চিহ্ন বসাবো, তোমরা তাই বসাবে, আমার তো জায়গা নেই বলে আমি উপরে লিখলাম। ইন্টু দৈর্ঘ্যের জায়গায় কত লিখবো? দৈর্ঘ্য তো এই যে দেখো 12, দৈর্ঘ্য তো 12 প্লাস প্রস্থের জায়গাতে কত বসাবো? প্রস্থ 9 করে, তাই না? তাহলে কত হচ্ছে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে হবে 2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 12 আর 9 করলে কত হবে? যোগ করলে 21, 2 আর 21 গুণ করলে কত হবে? 42 মিটার। ঠিক আছে, তাহলে পরিসীমা কত? 42 মিটার। আর লাস্ট আরেকটা দেখবে জানতে চেয়েছে, সেটা হলো কিন্তু ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? এটাও কিন্তু তোমরা জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 12। প্রস্থ কত? প্রস্থ হলো 9। তাহলে 12 ইন্টু 9, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে করলে কত হবে? 108। পাশে কিন্তু বর্গ কথাটা অবশ্যই লিখতে হবে। বর্গের সাথে ক্ষেত্রফলের সাথে এই বর্গ কথাটা অবশ্যই লিখতে হয়। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 18 দাগেরটা, অর্থাৎ এই ভিডিওর লাস্ট অঙ্ক। বলে দিয়েছে 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের একটি আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। তাহলে দেখো আমি প্রথমে একটা ছবি আঁকি। হ্যাঁ, প্রথমে আমি একটা আয়তকার চাতাল আঁকছি, মানে একটা মেঝে, ভাবো একটা মেঝে যেটা হলো আয়তকার, মানে এরকম একটা আয়তকার মেঝে, যার দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে? 385 মিটার। দৈর্ঘ্য হলো 385 মিটার। আর প্রস্থটা কত বলে দিয়েছে? বলে দিয়েছে 60 মিটার। ঠিক আছে, 60 মিটারের প্রস্থ। এবারে এই মেঝেতে টাইলস বসানো হবে। খুব ভালো করে কিন্তু তোমরা এবারে দেখবে, টাইলস বসানো হবে। তো টাইলস যখন বসানো হবে, টাইলসটা কেমন হবে তোমরা না বইয়ে দাগ দেবে। আচ্ছা, তোমরা দাগ দেবে এই জায়গাটাতে যেখানে দেখবে বলে দিয়েছে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার। তাহলে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস বসানো যাবে। আচ্ছা, টাইলসগুলো কেমন বসবে, টাইলসের মাপগুলো কেমন হবে জানতে চেয়েছে। মানে এটা কি? টাইলসের মাপগুলো এই যে ভাবো, এটা একটা ভাবো টাইলস বসানো হচ্ছে, তাই তো? ভাবো এরকম একটা টাইলস, এটা একটা টাইলস বসানো হলো, তারপরে এরকম একটা আবার একটা এরকম টাইলস বসানো হলো, আবার এরকম একটা টাইলস বসানো হচ্ছে। এবারে এমন ভাবে টাইলস বসাতে হবে, ভাবো আবার এরকম একটা টাইলস বসানো হচ্ছে। এবারে দেখো এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল, এই যে দেখো এই জায়গাটায় কিন্তু আর টাইলস বসানো যাবে? এই যে লাল কালির এই এরিয়াটাতে আর টাইলস বসানো যাবে? একটা মানে ভালো কি টাইলস বসানো যাবে? যাবে না।
তাহলে কি হয়ে গেল, ফাঁকা পড়ে গেল। বোঝা গেল এরকম। আবার দেখো তুমি এরকম ভাবে টাইলস বসাচ্ছি, আবার এরকম ভাবে ভাবো টাইলস বসাচ্ছি, আবার এরকম ভাবে টাইলস বসাচ্ছি, ঠিক আছে, আবার এরকম ভাবে টাইলস বসাচ্ছি, আবার এরকম ভাবে টাইলস বসাচ্ছি। তো এখানে কি হচ্ছে, আবার দেখো নিচের এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, দেখো এই জায়গাটায় আমি কি করে আবার টাইলস বসাবো, এই জায়গাটা তো ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি এই জায়গাগুলো টাইলস দিয়ে ঢাকতে গেলে আমায় কি করতে হবে, আমাকে আবার একটা টাইলসকে ভেঙে, একটা এরকম একটা লুজ টাইলসকে ভেঙে, তাহলে ভেঙে এই অংশটাকে ভেঙে আবার এখানে বসাতে হবে, তাই না, এই জায়গাটাতে বসাতে হবে। তো এরকম ভাঙাচোরা করা যাবে না, টাইলস ওরকম ভাঙা যায় না, ঠিক আছে। তাহলে এমনভাবে টাইলস বসাতে হবে যাতে এই নিচের এই জায়গাগুলো ফাঁকা না হয়ে যায়। এখানে যেমন কি হয়েছে দেখো, নিচের এই অংশটা মানে এই যে দেখো দৈর্ঘ্যের সাইডটা, দেখো দৈর্ঘ্যটা রয়েছে তো নিচের দিকে না, নিচের দিকে আর উপরের দিকে কি রয়েছে, দৈর্ঘ্য, আর বাঁ দিকে আর ডান দিকে থাকে প্রস্থ। তাহলে দেখো নিচের দিকে জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেল, তাই না। তাহলে আবার দেখো এই যে এই সাইডে দেখো তুমি, এই যে দেখো প্রস্থের সাইডের এই দিকটাও ফাঁকা হয়ে গেছে। তাহলে আমাকে টাইলসের মাপগুলো এমনভাবে নিতে হবে, টাইলসের মাপটা আমায় এমন নিতে হবে যাতে এই তো কোনো আয়তকার চাতাল যাতে পুরো একদম সমান হয়, সমান হয় মানে একদম যেন সমান সমানে হয়, যেন কোনো দিকে ফাঁকা না হয়। এই যে এই রকম, এই রকম, এই রকম, এখানেও দেখো ফাঁকা হয়ে গেল যদিও। তো আমি এরকম করে দিচ্ছি, ভাবো এই রকম, এরকম, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে এমন টাইলসের মাপ নিতে হবে, ঠিক আছে। টাইলসের মাপ এমন নিতে হবে যাতে কোনো দিকে কোনো ফাঁকা না থাকে, বোঝা গেল, এরকম করতে হবে। তো এবারে যে টাইলসগুলো নেওয়া হবে সেই টাইলসগুলোর, সেই তো এই যে এরকম যে এই টাইলসগুলো নেওয়া হবে এই টাইলসগুলো বর্গাকার হবে, দেখো বলেই দিয়েছে, তোমরা আশা করি দাগ দিয়েছো, বর্গাকার হবে মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য যা প্রস্থ তাই, ঠিক আছে, এরকম কিন্তু নিতে হবে। তাহলে বর্গাকার টাইলস নিতে হবে। এবারে টাইলসগুলোর প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য কত হবে, যাতে এমন দৈর্ঘ্য নিতে হবে যাতে এই প্রস্থের দিকে কোনো ফাঁকা জায়গা না থাকে, বা দৈর্ঘ্যের দিকে এরকম যেন কোনো নিচে ফাঁকা জায়গা না থাকে, পুরো যেন একদম পুরো ভরাট হয়ে যায়, ঠিক আছে। এই রকম টাইলসের মাপ আমায় নিতে হবে। তাহলে আমি কি করে সেই টাইলসের মাপটা নির্ণয় করব, এমন মাপ নেব টাইলসের এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এমন নেব যাতে নিচের দিকে ফাঁকা না থাকে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করে করব, তার আগে আমি চলো লিখে নিই যে আয়তকার চাতালের, আয়তকার চাতালের, দেখো আমি আগে লিখে লিখে রাখছি, আয়তকার চাতালের দৈর্ঘ্যটা কত, লিখে রাখি, দৈর্ঘ্য হলো 385 মিটার, তাই তো। মিটার আছে না সেমি আছে দেখে নিই, মিটার আছে, ঠিক আছে চলো, 385 মিটার, ঠিক আছে। তারপরে 385 মিটার, এবার 385 কেনে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 385কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 5 দিয়ে করলে হবে 3 দিয়ে 38, 5 দিয়ে 38কে ভাগ করলে হবে 5 সাথে 35, 3 35, 5 সাথে 35। আবার দেখো 7 দিয়ে ভাগ করছি 11, 11কে আবার 11 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে আমি কি কি উৎপাদক পেলাম, 5 7 11 আর 1। তাহলে আমি লিখতে পারি তো এরকম ভাবে যে 385 মানে হলো 5 × 7 × 11 × 1, এটাও তো আমি লিখতে পারি, তাই না। বোঝা গেল। এইবারে এইবারে আমি কি লিখবো, লিখবো আয়তকার চাতালের, আয়তকার চাতালের, এটা তো ছিল দৈর্ঘ্য তাই না, দৈর্ঘ্য ছিল কত, আয়তকার চাতালের দৈর্ঘ্য ছিল 385 মিটার। তাহলে 385কে আমি কি করলাম, এরকম ভাবে ভেঙে লিখলাম। এবার আয়তকার চাতালের প্রস্থ লিখব, প্রস্থটা কত, 60। তাহলে দেখো 60 লিখবো। চলো 60কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি কত হয় দেখি। তোমার 5 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, আবার 2 দিয়ে করলে 3, 3কে 3 দিয়ে করলে 1, তাই তো, 3 দিয়ে 3কে করলে হচ্ছে 1। তাহলে আমি কি কি পাচ্ছি এখানে উৎপাদকে বিশ্লেষণ করে, পাচ্ছি 5 2 2 3 1। তাহলে পাচ্ছি কত, 5 2 2 3 1, এই এত মিটার। এইবারে দেখো কিভাবে আমি এই যে বর্গাকার যে টাইলসগুলো,
যে বসানো হবে, এখানে যে বর্গাকার টাইলসগুলো বসানো হবে, সেই টাইলসের এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, এই এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে আমি কি করে বের করব এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? খুব ভালো করে তোমরা দেখবে, দৈর্ঘ্যের দিক থেকেও যাতে, দেখো এখানে যখন আমি, খুব ভালো করে দেখবে ছবিটা দেখবে, হ্যাঁ, দেখো দৈর্ঘ্যের এই দিকে কিন্তু জায়গা ফাঁকা থেকে যাচ্ছিল, তাই না? জায়গা ফাঁকা থেকে যাচ্ছিল। তাহলে আমাকে এমন টাইলস নিতে হবে যাতে দৈর্ঘ্যের এই দিকে জায়গা ফাঁকা না থাকে। আবার আমাকে এমন টাইলস নিতে হবে যাতে আমার এই প্রস্থের এই দিকে কোনো ফাঁকা জায়গা না থাকে। ঠিক আছে, পুরো একদম টালি দিয়ে বা টাইলস দিয়ে যেন পুরো ঢেকে যায়, পুরো একদম যাতে টালি দিয়ে ঢেকে যায়, কোনো ফাঁকা জায়গা থাকবে না, এমন আমায় টাইলস নিতে হবে। বোঝা গেল? এমন টাইলস আমায় নিতে হবে। তাহলে আমাকে দৈর্ঘ্যের দিকেও ফাঁকা জায়গা রাখা যাবে না, প্রস্থের দিকেও কোনো ফাঁকা জায়গা থাকা চলবে না। তাহলে আমাকে কি করতে হবে? দৈর্ঘ্যের দিকেও ফাঁকা থাকলে চলবে না, প্রস্থের দিকেও ফাঁকা থাকলে চলবে না। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যেটা কমন নাম্বার, যেটা সাধারণ নাম্বার, সেটাই হবে টাইলসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। বোঝা গেল? এই যে টাইলসটা তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি। তোমরা এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছ, এই টাইলসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? যদি তোমরা এইটা দেখো, এই টাইলসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে, এই দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কোন নাম্বারটা কমন রয়েছে, কোন নাম্বারটা কমন রয়েছে দেখো, খুব ভালো করে তোমরা দেখবে, সেটা হলো 5। এই যে দেখো 5, এখানেও দেখো রয়েছে 5, তাই না? আবার দেখো এখানেও রয়েছে 1, আবার দেখো এইখানেও রয়েছে, এই যে দেখো এইখানেও দেখো রয়েছে 1, তাই না? এই দুটো মিল রয়েছে কিন্তু, 5 আর 1, দেখো এখানেও দেখো 5 আর 1। তাহলে আমাকে যে বর্গাকার টালিটা নিতে হবে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয় 5 হতে হবে, নইলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 হতে হবে। তাহলেই কি হবে? আর এখানে কোনো রকম ফাঁকা জায়গা থাকবে না, আর এখানে তাহলে কোনো রকম কোনো ফাঁকা জায়গা থাকবে না। এবারে দেখো বইয়ে দাগ দেবে, বইয়ে বলেই দিয়েছে, খুব ভালো করে দেখবে কত মাপের, দেখবে বলে দিয়েছে সর্ববৃহৎ কত মাপের, সর্ববৃহৎ, বৃহৎ তার মানে একটাকে নেওয়া চলবে না, সর্ববৃহৎ, তাহলে সর্ববৃহৎ মানে বৃহৎ মানে আমি কোনটা নেব? 5 আর 1-এ আমরা মিল পাচ্ছি, তাহলে 5 হলো বৃহৎ, তাই না? 5 হলো বৃহৎ, 1 তো আর বৃহৎ নয়। তাহলে আমি যে টালিগুলো নেব, যে টালিটা নেব, সেই টালিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হবে? 5। এই টালিগুলোর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই যে টালিগুলোর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হবে? 5 করে হবে। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 5। তাহলে কি হবে? আর কোনো ফাঁকা জায়গা থাকবে না, পুরো ভর্তি হয়ে যাবে, পুরো এরম ভর্তি হয়ে যাবে, আর কোনো ফাঁকা জায়গা থাকবে না। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে টালিটা নিতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থ হবে, এই যে দৈর্ঘ্য প্রস্থ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 করে হবে। ঠিক আছে, তাহলে এরকম টালি কিন্তু আমাদের নিতে হবে। তাহলে যে টালিগুলো নিতে হবে, সেই টালিগুলোর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হবে? 5/5, 5/5। তাহলে আমরা এখানে লিখব যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ও প্রস্থের, প্রস্থের দৈর্ঘ্য ও প্রস্থের গসাগু। গসাগু কেন? গসাগু কথার মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো এখানে গুণনীয়ক কি কি রয়েছে? অনেকগুলো গুণনীয়ক রয়েছে, তাই তো? তার মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা? 5 আর 5, এবং 5টা হলো কিন্তু গরিষ্ঠ, বড়। 1ও গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, কিন্তু 1 তো গরিষ্ঠ নয়, তাই না? তাহলে দৈর্ঘ্য প্রস্থের গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 5 মিটার। ঠিক আছে, তার মানে এই যে টালিটা নেওয়া হবে, টালির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো কত? 5 মিটার। তাহলে এবারে লিখবো টাইলসের, টাইলসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা লিখছি, একেবারে লিখছি টাইলসের প্রতিটি টাইলসের ক্ষেত্রফল। তাহলে দেখো প্রতিটি টাইলসের ক্ষেত্রফল বলে দেখো আমি এখানে লিখছি প্রতিটি টাইলসের, টাইলসের, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? তাহলে
টাইলসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 5 করে তো, 5। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 করে হলে ক্ষেত্রফল কত হবে বলো? বাহুর স্কোয়ার আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহুর স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু। তাহলে আমি কি লিখতে পারি? বাহু কত করে? দেখো টালির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5, তাহলে আমরা কি লিখবো? 5 ইন্টু 5। আর গুণ করে লেখার দরকার নেই, পাশে জাস্ট এরকম লিখে রাখছি 5 ইন্টু 5। এখন 25 লেখার দরকার নেই। তাহলে বোঝা গেল তো? তাহলে যে টালিগুলো এখানে রাখা হবে, সেই টালিগুলোর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে? 5 করে। তাহলে একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি যে টাইলসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, টাইলসের এটা একটা উত্তর কিন্তু, অতএব টাইলসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু হলো 5 মিটার। ঠিক আছে, 5 মিটার, 5 মিটার। আর ক্ষেত্রফল হলো কত? 5 ইন্টু 5। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে, এটা তো তোমরা জানোই, যে এই হলো আয়তকার মেঝে। তাহলে এখানে এই যে এরকম টাইলস বসানো হবে না, এরকম যে টাইলস বসানো হবে, এই রকম টাইলস কতগুলো বসানো যাবে? কতগুলো? তাহলে আমরা কি করে করব? কতগুলো টাইলস বসানো যাবে আমরা কি করে করব? তোমাদেরকে বলেছিলাম 16 দাগের অঙ্কটা করবার সময় আমি বলেছিলাম পুরো চাতালের ক্ষেত্রফলকে আমায় ভাগ করতে হবে টালির ক্ষেত্রফল দিয়ে। পুরো চাতালের ক্ষেত্রফলটাকে, পুরো চাতালের যে ক্ষেত্রফল, মানে চাতালের ভেতরে কতটা জায়গা ফাঁকা আছে, চাতালের ভেতরে কতটা জায়গা ফাঁকা আছে সেটাকে ভাগ করতে হবে এক একটা টালি কতটা জায়গা দখল করে নিচ্ছে, এক একটা টালি কতটা জায়গা দখল করে নিচ্ছে, এক একটা টালি কতটা জায়গা দখল করে নিচ্ছে, মানে এক একটা টালির ক্ষেত্রফল কত? 5 ইন্টু 5, এক একটা টালির ক্ষেত্রফল 5 ইন্টু 5, তাই না? আর চাতালের ক্ষেত্রফল কত? চাতালের ক্ষেত্রফল, চাতালের দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দেবো, দৈর্ঘ্য 385, প্রস্থ 60 গুণ করে দেব। এই তো প্রস্থ আর দৈর্ঘ্যকে গুণ করে দেব, তাহলেই চাতালের ক্ষেত্রফল। তাকে ভাগ করব এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে, তাই না? এক একটা টালি কতটা জায়গা দখল করে নিচ্ছে সেইটা দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো আমরা চাতালের ক্ষেত্রফলকে ভাগ করব টাইলসের ক্ষেত্রফল দিয়ে। তাহলে আবার আমরা লিখব, অতএব টাইলসের টাইলসের সংখ্যা, কতগুলো টাইলস বসানো যাবে ওই চাতালে সেটা বের করতে হবে। তাহলে চাতালের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে, চাতালের ক্ষেত্রফল, চাতালের দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিই, দৈর্ঘ্য 385, প্রস্থ কত? 60, তাহলে 385 ইন্টু 60। তাহলে এই হলো কি চাতালের ক্ষেত্রফল। তাকে এই এই দেখো এইটা হলো কি চাতালের ক্ষেত্রফল, তাকে ভাগ করব এই যে এই টালির ক্ষেত্রফলগুলো দিয়ে। তাহলে টালির ক্ষেত্রফল কত? এই যে দেখো টালির ক্ষেত্রফল হলো 5 ইন্টু 5, কারণ এক একটা বাহুর দৈর্ঘ্য তো 5 করে, তাই না? তাহলে হচ্ছে কত? 5 ইন্টু 5 করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখানে আমরা করে দিই 5, এই দেখো 5 ইন্টু 5 হলো এক একটা টালির ক্ষেত্রফল। এবারে কাটাকুটি করব, শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল তো আশা করি ব্যাপারটা। তাহলে চলো আমি না এবারে ওপরে কাটাকুটিটা করছি, এটাকে মুছে দিচ্ছি, ওপরে জায়গা ফাঁকা করে আমি কাটাকুটি করি, একদম ফাঁকা জায়গা করে কাটাকুটি করব। তাহলে 385 ইন্টু 60, আর নিচে কত রয়েছে? 5 ইন্টু 5, 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 60কে ভাগ করলে 12, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, এইটাকে ভাগ করলে কত হবে? 5 সাথে 35, আবার 5 সাথে 35, তাহলে হচ্ছে কত? 12 আর 77কে গুণ করে দাও, 77 আর 12কে গুণ করলে কত হচ্ছে? 2 সাথে 14, 4 হাতে রয়েছে 1, 2 সাথে 14 আর 1 15, আর এখানে 7 আর 7, তাহলে এখানে হচ্ছে কত? 4, 7 আর 5 12, হাতে রয়েছে 1, 8 আর 1 9, 924টা। তাহলে 924টা টালি, 924 খানা টালি কিন্তু ওই চাতালের মধ্যে বসানো যাবে। বোঝা গেল? এই যে চাতালটা, এই যেভাবে এই যে চাতালটা রয়েছে, এই চাতালে এরকম টালি বসানো যাবে কতগুলো করে? এরকম টালি বসানো যাবে কতগুলো? 924টা টোটাল টালি বসানো যাবে। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে? खत्म। बाय बाय, टाटा, गुड बाय।